ধন্য হয়ে যেত। ভগবানপুর গ্রামের বৌজিদের পেছনে ঘোরা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই রে সপন? আজ তখন আমার একটাই মৌসুমী, তোকে জোর করে তুলে নিয়ে ঘরের বউ করে ওই পুরোতে বেঁচে দেবো। মুখ সামলে কথা বল সপন। জন্মাতে পারি বাগতে ঘরে, কিন্তু ইজ্জতে হাত দিতে নেই। তোর হাত দুটো আমি কেটে দেবো, কেটে। আমার হাত কাটার আগে তোর হাত দুটো আমি ছাগল বাঁধা করিয়ে বেঁধে দেবো। তাহলে এই জোড়া পা দিয়ে তোর মুখে আমি চলে লাথি মারবো। পারবি না, তার আগে তোর পালানোর শাড়িটা টেনে খুলে তোর পা দুটো আমি চড়িয়ে দেবো। ও কথা বলিস না রে ভাই, ও কথা বলিস না। আজকের দিনে কোনো মেয়ে লক্ষ্মী নয়, সব মা কালী হয়ে গেছে। সবে সকালবেলা সুশ্রী মাটা কথাটা বলে মনটা চাঙ্গা করছিলাম, কোথা থেকে পাগলাকে সে সব বারোটা বাজি দিল। এই পাগলা, এখান থেকে জায়গাটা পাল্টা। আমাকে জায়গা পাল্টাতে না বলে তুই তোর চরিত্রটাকে পাল্টা, না হলে 2012 সালে এই মেয়েরাই তোদের মতো চেতনাহীন বিবেকহীন মনুষ্যত্বহীন কাপুরুষগুলোর বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিয়ে তোদের নীতিটাকেই পাল্টে দেবে। জানি তুই পাগল, কিন্তু এত বড় পাগল তা তো জানতাম না। মনে রাখিস, এই ভগবানপুরে সবাই আমাকে সপু মাস্তান বলে ডাকে। আর এই মৌসুমী একরত্তি মেয়ে আমার নীতি তাহলেই হয়েছে। ওরে গাধা, কলকাতার কালীঘাটের একরত্তি মেয়ে ওই মমতা ব্যানার্জি যদি সারা পশ্চিম বাংলার নীতিটাকে পাল্টাতে পারে, গত 34 বছর ওই নেতাগুলো কথার খেলাপ করলেও নেতাজি কিন্তু কথার খেলাপ করেনি। শান্তই তো আমি হতে চাই রে, কিন্তু শান্ত যে আমি হতে পারছি না। চোখ বন্ধ করলেই দেখতে পাই আমার সীতাকে ওরা চিতায় তুলেছে। দাও দাও করে চলে উঠলো আগুন, আর সেই অভিশপ্ত আগুনে আমার সীতা পুড়ে ছাই হয়ে গেল। আর সেই সঙ্গে ছাই হয়ে গেল আমার জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো, ভেঙে গেল আমার সাজানো ঘর। আমি ভাবতে পারছি না যে আমার সীতা আমার পাশে নেই। এই ভগবানপুরে যে প্রতিবাদ করতে আসবে তাকে মরতে হবে রে পাগলা। তুই নিজে পুলিশ হয়ে তুই তোর বউকে রক্ষা করতে পারিসনি, আর এই জনগণ কি করে নিজেদের রক্ষা করবে? তাই তো ভালো কথা মনে করে দিয়েছিস। আমি তো পুলিশ, এক্ষুনি আমার থানায় যেতে হবে। যে আমার বউটাকে মেরেছে তার বিরুদ্ধে FIR করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে, চার্জশিট দিতে হবে। এখন আমার কত কাজ। না, তোর সঙ্গে বকবক করে সময় কাটালে আমার চলবে না। দেখেছ আমার টুপি আর পিস্তলটা যে আমি কোথায় রাখলাম আমার মনেই পড়ছে না। জানিস প্রতিদিন ডিউটিটা বেরোনোর সময় আমার টুপি আর পিস্তলটা কোথায় রাখতাম আমার মনে থাকতো না। আর সীতা এসে আমার হাতে টুপি আর পিস্তলটা ধরিয়ে দিয়ে বলতো, এই তাড়াতাড়ি বাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো। আমার তো বাবা হওয়ার ইচ্ছে ছিল। একদিন সীতা এসে দাঁড়ালো আমার সামনে, কি সুন্দর কে লাগছিল। লাল বেনারসি পরেছিল, চুলে আটকানো ছিল বেল ফুলের মালা, আর কপালে সিঁদুরের টিপ। এই শোনো না, আমার কাছে এসে হেসে বলল, জানো আমি না মা হতে চলেছি। শুনে আমার সে কি আনন্দ না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। দোল্লা থেকে খেলনা সব আমি কিনে ফেললাম। আর তারপরে শয়তানগুলো আমার মাথায় মেরে আমার কাছ থেকে আমার সীতাকে কেড়ে নিয়ে চলে গেল। ও চিৎকার করে বলেছিল, বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু আমি পারিনি আমি আমার সীতাকে বাঁচাতে। সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। রাম পাগল পদবী নিয়ে রাজত্ব ছাড়ল। রাবণের দল বসলো অযোধ্যার সিংহাসনে। বাল্মীকি মুনির লেখা আমায় 1 কেজি দরে বিক্রি হয়ে গেল কলিযুগের মুদিখানার দোকানে। ইয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। চলে গেল।
ওই সীতার মতো মরতে হবে। সত্য ত্রেতা দ্বাপর যুগের ইতিহাসে যেমন সীতা ছিল, তেমনি কলি যুগেও ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিল রে স্বপন। ভুলে যাস না, সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল, কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজদের দুর্গে আগুন লাগিয়েছিল। তুই যদি বুনো অলস, তবে আমিও পাকাতে কামড়াতে এলে তা তোকে যাবে। কেন মন করছিস মারি? জানিস তো আমার মাথার উপরে কার হাত? তার চেয়ে বড় লাফালাফি না করে আমার সঙ্গে চল, নদীর চারিদিকে ফাঁকাই থাকবে। ছেটিয়ে বিদে করবো, ছেটিয়ে বিদে করবো রে লাউটোর বেটা। সামনে মকরের জায়গা পাসনি, মেয়ে ছেলে দেখলেই নোলা দিয়ে চল একেবারে গড়িয়ে পড়ে। কেলো করেছে এতক্ষণ পাগল দেশে 12টা বাজালো, এবার 13টা বাজাতে ওই ভচ্চকি বাড়ি পুলিশ এসে হাজির হয়েছে। ঘাট হয়েছে ঠাম্মা, ঘাট হয়েছে। আমি এখন চলি। যাবার আগে শুনে যাবে লাউটোর বেটা, ফের যদি দেখি বনে বাজারে ঘুরে ঘুরে ঘরের মেয়ে বউদের নিয়ে টানাটানি করার চেষ্টা করেছিস, তাহলে হোগলার জঙ্গল থেকে বিচুটি পাতা এনে ন্যাংটা করে মাখিয়ে দেব। তখন শুধু চল্লিকে মরবি, চল্লিকে মরবি রে ঢ্যাম না। ঠিক বলেছ ঠাম্মা। আচ্ছা, আমিও হাল ছাড়বো না। গাছের কচি জমলে হুল, আমি তোকে ফোটাবই। চলে গেছে ঠাম্মা, হারামিটা তোমার তাকে একদম পকেট পাট। ছাড় সে কথা, এখন বলতো সাত সকালে নদীর ধারে আমাদের ঘর ঘর কাচ্ছিস কেন? আর বলো না, ওই যে চিকু গো চিকু। কে? তোর ওই ঠ্যাম না ছাগলটা? হ্যাঁ গো হ্যাঁ, ঘাস খাওয়াতে এই নদীর দিকে এনেছিলাম, কিন্তু গলার দড়িটা একটানে খুলে সেই যে পালালো। এখন কার খেতে ঢুকে কার ফসলের সর্বনাশ করছে কে জানে। আরে আমার 3 কুড়ি কাঠ এগিয়ে গেছে, বাকি 2 কুড়ি গেলেই হয়। তোর থেকে দুর্গ পুজো আমি অনেক বেশি দেখেছি, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। এখন ছেড়ে কাশ। ছেড়ে কাশ মানে মানে তুমি এখানে চিকুর জন্য অপেক্ষা করছো, নয় ছোড়াটা যে লোকের বাড়ি গিয়ে গিয়ে চিঠি দিয়ে বেড়ায়। কি যেন নামটা, কি যেন নামটা? হ্যাঁ, সজল। তুমি না একটা ইয়ে নয়, বিয়ে। তা বনে বাজারে না ঘুরে ঘুরে ফুলো সজ্জার ঘরে ঢুকে পড়লেই তো হয়। তুমি যে ছোড়াটার সাথে প্রেম করছো তা কি আমি জানি না? আচ্ছা ঠাম্মা, এই ভগবানপুরে কবে কোথায় কি হয়েছে শুরু করে কবে কোথায় কি হবে পর্যন্ত সব তুমি জানো, কি করে বলো তো? জানতে হয় রে মা, জানতে হয়। আমি হচ্ছি ভগবানপুরের পঞ্জিকা, আমার প্রত্যেকটা পাতায় লেখা আছে ভগবানপুরের ইতিহাস। পাতা উল্টালে এক এক করে বেরিয়ে পড়বে সেই ঐতিহাসিক চরিত্ররা। মাঝে মাঝে কি যে সব ভারী ভারী কথা বলে না, আমার সবকিছু গুলিয়ে যায়। বেশ, এবার হালকা হালকা কথা বলছি, তুই তো নাগর আর ছাগলের জন্য এখানে অপেক্ষা কর, আমি ঘাটে গিয়ে একটা ডুব দিয়ে আসি। ডুব দেবে পরে ঠাম্মা, ডুব দেবে পরে। আগে শোনো, তোমাদের জন্য দারুণ একটা খবর আছে। এ ভাই, তোর ছাগল এসে গেছে। কি? আমি ছাগল? বেশ, তাহলে খুশির খবরটা দেবো না? আর নেকামো করতে হবে না, এখন বল কি খুশির খবর শোনাচ্ছিস? সে আসছে কে আসছে? যে ছোটবেলায় তোমার পানের বাটা লুকিয়ে রাখতো, পানের বাটা? যে ছোটবেলায় তোমার টিফিন বক্স থেকে টিফিন চুরি করে খেত, টিফিন? যে ভোরবেলায় আমবাগানে দৌড়ে যেত আম কুড়োনোর জন্য, সজলদা, যে ঠাম্মার কোলে মাথা রেখে রাজা রানীর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। বল কি? হ্যাঁ ঠাম্মা, হ্যাঁ, আমার সেই আদরের ছোট বোন ফুলকি আছে। আছে? হ্যাঁ মৌসুমী, হ্যাঁ, লন্ডন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে আমার ছোট বোন ফুলকি আসছে। সব কি বলছিস তুই? ঠিকই বলছি ঠাম্মা, ঠিকই বলছি। আজই ফোন করেছিল, কাল লন্ডন থেকে ফ্লাইট ধরে আসবে মুম্বাই, সেখান থেকে কলকাতা, আর কলকাতা থেকে সোজা ট্রেনে করে এই ভগবানপুরে। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে! সে তো হবেই রে বাছা, তোর বাবা মা মরার সময় বলেছিল লোকে ছেলে মানুষ করে, তুই তোর বোনকে মানুষ করিস। আর সেই ছোট্ট ফুলকি লেখাপড়া শিখে গায়ে আসছে, আনন্দ তো হবে। আমি পেরেছি ঠাম্মা, আমি পেরেছি। আমার মরা বাপ মাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। আনন্দ আমারও কম হচ্ছে না। কতদিন পরে আমার সবচেয়ে প্রিয় বান্ধবীকে আমি দেখতে পাবো, কাছে পাবো, কত গল্প যে জমে আছে। তোমরা যাও, সারা ভগবানপুরকে জানিয়ে দাও আমার ছোট বোন ফুলকি আসছে। ওই তোর সবাই
এই পোশাকে দুটো পকেট ভর্তি করতে, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আর সুখে সংসার করতে এই বিলাস বর্মনের বাড়িতে চলে এলাম। কোথায় আছে লাগে টাকা দেবে গৌরীশের, কিন্তু আমার বেলায় গৌরীশের নয়, টাকা দেবে বিলাস বর্মন। শুধু আপনার ক্ষেত্রে কেন বলছেন স্যার? আমাদের মতো বাপে দাঁড়ানো মায়ের খাতানো লাভখোর মালগুলোকে তো ওই বিলাস বাবুই বাঁচিয়ে রেখেছে। যা বলেছো ভাই, বিলাস বাবু আছেন বলেই তো দুটো হাঁড়ির ভাত খেতে পাচ্ছি। আপনি এমন ভাবে কথা বলছেন যেন সরকার আপনাকে বেতন দিচ্ছে না, বিলাস বাবুর টাকা দিয়ে আপনার সংসার চলছে। এদিকে মাস গেলে সরকারের কাছে বেতন নিচ্ছেন, আবার বিলাস বাবুর কাছে হাত পেতে ঘুষ নিচ্ছেন। ঘুষ বলবে না ভাই, ঘুষ বলবে না। এই ঘুষ কথা আমার আপত্তি আছে। শুনতে কেমন খারাপ খারাপ শোনায় না? এই যে দেখছো দিকে দিকে এত রেল দুর্ঘটনা হচ্ছে, তাতে শয়ে শয়ে মানুষ মরছে, তা যারা মরছে তাদের পরিবারকে সরকার টাকা দিচ্ছে, তা সেটা কি ঘুষ দিচ্ছে? ঘুষ নয়, সেটা হচ্ছে সহানুভূতির মূল্য। তারপর ধরো কোনো মন্ত্রী যদি সাধারণ জনগণের কোনো কাজ করে দেয়, তাহলে সেই জনগণকে সেই মন্ত্রীর টেবিলের নিচ দিয়ে টাকা দিতে হয়, তা সেটা কি ঘুষ দেয়? ঘুষ নয়, সেটা হচ্ছে পার্টি ফান্ডের চাঁদা। তারপর ধরো তারাপীঠ থেকে কামাখ্যা, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, যেখানেই যাবে দেখবে লক্ষ লক্ষ মানুষ হাত জোর করে বলছে, ও মা, মাগো আমায় এটা দাও মা, মা মাগো আমায় ওটা দাও মা, মা মাগো আমায় সেটা দাও মা, এই বলে বাক্সে টাকা দিচ্ছে। তা সেটা কি ঘুষ দিচ্ছে? ঘুষ নয়, সেটা হচ্ছে প্রণামী। তা ভাই জনগণ দিলে ঘুষ নয়, মন্ত্রী নিলেও ঘুষ নয়, এমনকি ভগবান নিলেও ঘুষ নয়, শুধু সারা পুলিশ নিলেই ঘুষ। আপনার মতো খচ্চর লোক সারা জীবনে আমি দুটো দেখিনি। দেখবেও না কোনোদিন ভাই, দেখবেও না কোনোদিন। আমি আমার বাপ মায়ের একটি মাত্র সন্তান। আমি যখন জন্মালাম তখন আমার বাবার প্রেশার, সুগার, বিপি হাই, হাঁপানির টান সব হয়ে গেল। মা বললে বেশ তবে থাক, সেই থেকে আমি একা। সে তো বুঝলাম, হ্যাঁ। কিন্তু বিলাস বাবু এখন আসছেন না কেন? আসবে যখন বলেছে তখন নিশ্চয়ই আসবে। অপরাজিতা? হ্যাঁ, আমি ভারতবর্ষের প্রথম সারির শিল্পপতি বিলাস বর্মনের সেক্রেটারি অপরাজিতা। স্যারকে আমি যতটা চিনি তার এক অংশ আপনারা চেনেন। এটা ঠিক। কথা যখন দিয়েছেন তখন তিনি নিশ্চয়ই আসবেন, খালি তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অপেক্ষা। কখনো ক্ষুধার্ত বাঘের মতন অসহায় মানুষের কাছে আসে মৃত্যু হয়ে, আবার কখনো সহজ সরল স্নিগ্ধতা দিয়ে ভরিয়ে দেয় চারিদিক। অপরাজিতা? অপেক্ষা করতে হবে তার জন্য যার ডান হাতের খবর বা হাত জানে না, যার চোখে গখরে সাপ পৃথিবীতে দ্বিতীয়বার জন্মাতে ভয় পায়, যার শিরা অপশিরা ধমনীতে বলছে হিংস্রতা রক্ত। অপরাজিতা? গীতা, বাইবেল, কোরআন যে মানে না, আল্লাহ ভগবান গডকে যে মানাতে চায় গীতা দাস, অজগরের মতন গোটা সমাজটাকে যে গিলে খেতে চায়। প্রজাপতি মনটায় আমার বেড়ায় উড়ে উড়ে, ইচ্ছা করে যাই চলে যাই শহর থেকে দূরে, ইচ্ছা করে যাই চলে যাই শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ উল্টো রাস্তাতে হাঁটছেন। একদম ঠিক, আপনি তো টাকা ছাড়া অন্য কাউকেই ভালোবাসেন না। বুক ভরা সুখ নিয়ে জীবনে সবাই তো সুখী হতে চায়, ভালোবাসা ক্ষতি কি ভরালে মন ভালোবাসা। ভাবছেন গান গাইছি কেন? আরে টেনশন কমানোর জন্য গান গাওয়া খুব জরুরি। ও আচ্ছা। গান না গাইলে আমার আবার টেনশন হবে, সেখান থেকে আমার ক্ষমতাকে মেনশন করে আমি সমাজের বুকে ছড়িয়ে দেবো পলিউশন, তখন আমার কাছে তুচ্ছ হয়ে যাবে সব রিলেশন। আদর্শ চেতনা সততারা পথ খুঁজে পাবে না কোনো সলিউশন, আর তা দেখে লোভ লালসার হেডকোয়ার্টারে আমার হবে প্রমোশন, আর আপনারাই বলবেন মিস্টার বিলাস বর্মন কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। স্যার, অপরাজিতা, অপরাজিতা আমার সুইট হার্ট সেক্রেটারি, আজ তোমাকে পোশাকে কি দারুণ সেক্সি লাগছে, ইচ্ছে করছে সব কাজ ফেলে রেখে এখনই একবার। আসতে বলুন স্যার, ঘরে আপনার স্ত্রী আছে, উনি যদি বাই চান্স এখানে চলে আসেন তাহলে আপনার সাথে আমাকেও খারাপ ভাববেন। এটা কোনো হাসপাতাল নয়, আমার স্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে যখন খুশি যেখানে খুশি চলে আসবে। সে নয় বুঝলাম, কিন্তু আপনি আমাকে কেন ডেকে পাঠালেন সেটাই তো বুঝতে পারলাম না। নারায়ণ বাবু, বলুন স্যার। আপনার উপর আমার বড্ড রাগ হচ্ছে, রাগ। কেন? আমি এবার কি করলাম? ওইটাই তো কারণ, কিছুই করছেন না রে বাবা, দিনকাল বড্ড খারাপ, চোখ কান খুলে রেখে কাজ করুন। তার মানে আপনি কি বলতে চাইছেন বলুন তো বিলাস বাবু? শোনো, পুরনো সরকার ছিল, আমারও কেস চলছিল, তারপরে
দুম করে পরিবর্তন, আর আমার কারখানা শ্রমিকদের নেতা ওই অধিকারী পরিবর্তনের ছোঁয়া লাগিয়ে মাথা চালা দিয়ে উঠেছে। আমার বিরুদ্ধে শ্রমমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করবে বলছে। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, আমার মতন সহজ সরল সাদাসিধে মানুষের পক্ষে এই সব ঝামেলা পোষায়? ওরা চাইছে নাকি ন্যায্য অধিকার। অধিকারী এসে গেছে নিজের ন্যায্য অধিকার চাইতে। তবে অধিকারী কেমন আছো? বাড়িতে সবাই ভালো তো? আমার বাড়ির খবর না নিয়ে আমাকে এখানে কেন ডেকেছেন সেটা বলুন। বাবা, বড্ড তাড়ায় আছো দেখছি। বেশ, তবে অধিকারী, শুনলাম তুমি নাকি আজকাল আন্দোলন করছো, কারখানার গেটের বাইরে মঞ্চ সাজিয়ে ধর্নায় বসেছো, আবার অনশন করার প্ল্যান করছো। সে আপনি যাই বলেন মালিক, আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। রান্নার গ্যাস থেকে পেঁয়াজ, সবজি থেকে চাল, সবের দাম বাড়ছে, অথচ গত 20 বছর ধরে আমাদের মাইনে বোনাস একই আছে, ওই টাকাটা সংসার চলছে না। তা তোমার সংসারে কে কে আছে অধিকারী? বউ, দুটো বাচ্চা, বুড়ো বাবা মা, অবিবাহিত একটা বোন। এবার আপনারাই বলুন, 20 বছর আগে ধার্য করা মাইনেতে সংসার চালাবো কি করে? এটা ঠিক কথা সপু। অধিকারী, তোমার এই কথার সাথে আমি একেবারে একমত। এই কত টাকায় সংসার চালানো যায় না সপু। এক কাজ কর, আজ রাতে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। না অধিকারী, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার বাড়িতে থাকবে। তোমার খাবার, মদ, এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি তোমাকে দেবো। আজ রাতে ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তোমার গোটা পরিবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তখন তো তোমার আর কোনো দায়িত্ব নেই, তুমি একা যে টাকা মাইনে পাচ্ছ খরচ করেও বেঁচে যাবে। কি কেমন আইডিয়া দিলাম, ভালো না? আপনি এত বড় শয়তান! অধিকারী, দেখেছো আমাকে শয়তান বলছে? আরে বাবা, আমি এত ভালো একটা আইডিয়া দিলাম আর আমি নাকি শয়তান? অধিকারী, আমি যদি গায়ের জামাটা খুলি তাহলে দেখবে বুকে সাইনবোর্ডে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে অন্যায্য ভাবে শয়তানি সাপ্লাই করা হয় আর আমাদের কোনো শাখা নেই। কি বুঝলে? বুঝলাম বলে বলছি, এইভাবে শ্রমিক কিষাণ মজুরদের থামানো যাবে না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাবানলের মতন জ্বলে উঠবে। অধিকারী বাবু, ঠান্ডা মাথায় বুঝুন, ওনার সাথে বাঞ্জেলোতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? তাতে আপনিও মরবেন আর আমরা সংসারটাও মরব। আরে ভাই, শুধু ঝামেলা করে কোনো লাভ হবে না। তার চেয়ে বিলাসবাবু যেভাবে বলছেন সেইভাবে আমি ওনার অন্যায়কে মেনে নেবো, তাই তো? কখনো নয়, আমি সবাইকে সব কথা বলে দেবো, আপনার মুখোশটা আমি খুলে দেবো। যা নারায়ণ বাবু, স্যার, আপনার বুঝি আর পদোন্নতি হলো না? কেন? আরে কেন কি বলছেন? আমি ভেবেছিলাম কমিশনার সাহেবকে বলে আপনার পদোন্নতির চেষ্টা করবো, কিন্তু এখন দেখছি এবার আপনার মুখোশ খুলে দেবে। এরপর পাবলিক থানা ঘেরাও করবে, মিডিয়ার কাছে আপনি হবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসার, ব্ল্যাক লিস্টেড। তখন আমি আপনার হয়ে কি করে সুপারিশ করবো বলতে পারেন? কি করছেন? কাক কখনো কাকের মাংস খায় না। আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কর্মচারীকে নিজের স্বার্থ রক্ষার জন্য মারতে চাইছিলেন। আপনি যদি সত্যি সত্যি গুলিটা চালিয়ে দিতেন তাহলে আমি আপনাকে। আপনি কি করলেন মালিক? কই, আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। যা করার তো তুমি করেছো অধিকারী। তুমি? আমি? হ্যাঁ, তুমি পুরুলিয়া জঙ্গলে বেআইনি অস্ত্র পাচার করার ব্যবসা করতে। নারায়ণবাবু জানতে পেরে তোমাকে অ্যারেস্ট করতে আসে না, তুমি নারায়ণবাবু পায়ে একটা গুলি চালিয়ে দাও। তাতে আত্মরক্ষার খাতিরে এনকাউন্টার করে নারায়ণবাবু তোমাকেও। নারায়ণবাবু, কটা দিন পুলিশ হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যান, আপনার বিশ্রামের প্রয়োজন। টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে স্যার, আপনি বরঞ্চ কয়েকটা অস্ত্র দিয়ে ওকেই হোগলা জঙ্গলে ফেলে দিয়ে আসুন, আমি রিপোর্টটা সেভাবে লিখছি। পিস্তলটা নিয়ে যান। স্যার, নেহাত পায়ে গুলি লেগেছে, তা না হলে আমি আপনাকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতাম। তবুও দূর থেকে একটা প্রণাম করে যাচ্ছে স্যার। সপু, বলুন বিলাসবাবু। সত্যমেব জয়তের বাচ্চা যেভাবে বলে গেল, অধিকারী লাশটাকে ঠিক সেইভাবে সাজিয়ে দেয় না রে? ঠিক আছে। হ্যাঁ গো ডার্লিং, বলছি এবার অধিকারীর জন্য একটা বড় করে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে তো। যতই হোক আমার কারখানার পুরনো কর্মচারী বলে কথা। সে তো নিশ্চয়ই। তাহলে যাওয়া দেরি করো না, এক্ষুনি অফিসে চলে যাওয়া। শ্রাদ্ধতে কাদের কাদের নেমন্তন্ন করবে তার একটা লিস্ট তৈরি করে ফেলো। ওকে স্যার। শোনো, রাতে গেস্ট হাউসে এসো। আমার সেবা করলে তোমারই পুণ্য। যেদিন ডিউটি জয়েন করেছি সেদিন থেকেই তো আমাকে দিয়ে সেবা করাচ্ছেন, আর নতুন কথা কি? ও অপু ডার্লিং, ব্যাংক ব্যালেন্সটাও তো বেড়েই চলেছে, সেটা দেখছো না? সে তো অনেকদিন ধরেই দেখছি স্যার। স্কুলের ফাইনাল পরীক্ষা রেজাল্টে 2 নম্বর বাড়িয়ে দিয়েছিল বলে এই বাপের বয়সী হেডমাস্টার আমাকে জড়িয়ে ধরেছিল। কলেজে অ্যাডমিশন পাইয়ে দিয়েছিল বলে এই জিএস আমাকে নিয়ে অন্ধকার ঘরে গিয়েছিল। আর এই চাকরিটা 2 বছর আগে আপনি আমাকে দিয়েছিলেন বলে আপনার কাছেও আমাকে সঁপে দিতে হয়েছিল। রেজাল্টে নাম্বার, কলেজে অ্যাডমিশন, বা ব্যাংকের টাকা কতটা বেড়েছে জানি না স্যার, তবে এই জীবনের যন্ত্রণাটা
অনেকখানি বেড়ে গেছে স্যার, অনেকখানি। আমার যৌবনের ল্যাপটপে লজ্জার অবসানগুলো খুলে সম্মানের মাউসে ক্লিক করে চরিত্রের মেল আপনার কাছে পৌঁছে দিতে আমি আজ রাত আপনার গেস্ট হাউসে পৌঁছে যাব স্যার। বাই বাই। দেখেছেন দেখেছেন কিরকম কম্পিউটারাইজ রক্ষিতা পুষেছি আমি। তবে বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই, আমার সত্যি কোনো দোষ নেই। কারুর চোখ খারাপ হলে ডাক্তার বলেন চশমা পড়তে, আবার কারুর পেট খারাপ হলে ডাক্তার বলেন ওষুধ খেতে। আমার আবার চরিত্র খারাপ, চরিত্র। তাই ওই ডাক্তার আমাকে বলেছে মেয়ে ছেলে খেতে, আর তাতে তো প্রচুর টাকা লাগে। তাই তো এই ভগবানপুরের অসহায় মানুষগুলো রক্ত জল করা টাকা পয়সা আমি ছিনিয়ে নিই। আমার তৈরি করা ষড়যন্ত্রের মঞ্চে তারা প্রত্যেকে এক একটা কাঠের পুতুল। সন্ত্রাসের সূত্র দেবে আমি তাদের প্রত্যেককে নাচাই, আর যে আমার ইশারা নাচতে চায় না তার হাতে আমি ধরিয়ে দিই পৃথিবী থেকে চলে যাওয়ার। খালি কদিন ধরে একটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে জানেন, ওই সজলের বোন ফুলকি, সে নাকি আবার বিদেশ থেকে পড়াশোনা শেষ করে গায়ে ফিরছে। আরে বাবা, সে তো গ্রামের 5টা মানুষের মতো মূর্খ হবে না। যদি আমার কাজে বাংলা দিতে আসে তাহলে তো আমাকে আবার সুরের বাচ্চা হয়ে যেতে হবে। এই মরেছে, আবার টেনশন হচ্ছে। আহা মরি কি যে করি, টেনশনে মন ভরেছে। ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে, খুশিতে গান ধরেছে। ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে, ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে, ফুলের মতো ফুলকি আমার মনকে পাগল করেছে। একটা মুহূর্ত অপেক্ষা করে থাকতে পারছি না। আজ ফুলকি আসছে, তাই ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। ভালোবাসার জোয়ারে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। সাঁতার না যাইলে কিন্তু ডুবে যাবি বাছা। ঠাম্মা, বেশ নিজেকে রোমান্টিক করে তুলেছিলাম। কথার মধ্যে কথা বলে দিলে তো স্বপ্নের 12টা বাজিয়ে। ও মা, তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি নাকি? তা স্বপ্ন দেখছিলি? চাঁদের স্বপ্ন। চাঁদের স্বপ্ন? হ্যাঁ ঠাম্মা, চাঁদের স্বপ্ন। আমি স্বপ্ন দেখছিলাম দিনের আলোর অপেক্ষা কাটিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। জ্যোৎস্নার আলো রাতের অন্ধকারকে করে তুলেছে মায়াবী। কোটি কোটি তারারা গাইছে প্রেমের গান। আর ওই দেখো নীল আকাশকে ধরা দিয়েছে চাঁদ। আর নীল আকাশ নিজেকে সামলে রাখতে না পেরে চাঁদকে জড়িয়ে ধরছে। এই বাচ্চাদের বাচ্চা না হয়ে যায়। ঠাম্মা। আর ঠাম্মা বলে যতই লজ্জা পাও, আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। ফুলকির সঙ্গে তো তাড়াতাড়ি বিয়েটা না দিলে তুই একটা কাণ্ড বানিয়ে বসবি। সত্যি ঠাম্মা, ফুলকিকে ছাড়া আমি বাঁচবো না। জানে বাবা, খোকা, আর জানি বলে একটা খবর বলতে আমার ঠোঁটটা কাঁপছে। লন্ড ভন্ড করে দেবার মতো একটা চরম কাল বৈশাখীর পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি। মনটাকে তুই শান্ত কর কিন্তু বাবা, আর সেই সঙ্গে শক্ত কর, কারণ তোরই জন্য অপেক্ষা করছে সেই চরম দুঃসংবাদটা। মা, তুমি তো জানো যে সজল আর ফুলকির বাবা নন্দ ছিল আমার ছেলেবেলাকার বন্ধু। আমার সাথে আড্ডা মারতে নন্দ যখন বাড়িতে আসতো তখন তার সাথে আসতো সেই ছোট্ট ফুলকি। হ্যাঁ, সিধুও তখন খুব ছোট। ওরা তখন বর বউ খেলা করতো। তুই প্রথমে নন্দকে বলেছিলি ফুলকি বড় হলে সিধুর সঙ্গে ওর বিয়ে দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি বাবা বলো, তুমি চুপ করে গেলে কেন? কিন্তু কি একটা অভ্যুক্ত জন্তুর আমাকে থামিয়ে দিচ্ছে রে সিদ্ধার্থ। কি হয়েছে খোকা, একটু খুলে বল। এক রাত আশা বুকে নিয়ে ফুলকিকে আনতে সজলের সাথে স্টেশনে গিয়েছিলাম, কিন্তু স্টেশনে ফুলকিকে দেখে বুঝতে পারলাম ফুলকি আমাদের ছেলেকে নয়, 1 মাস আগে বিদেশের এক সাহেবকে বিয়ে করে দেশে ফিরেছে। আজকের ফুলকি বিবাহিতা। না বাবা, হতে পারে না। এ হয়েছে রে সিধু, আমি নিজে দেখেছি। ওর স্মৃতিতে সিঁদুর হাতে শাখা। কিন্তু বাবা এই কথা শোনার পর আমার মনটাই যে ফাঁকা হয়ে গেল বাবা। চোখের জলে ঝাপসা হয়ে গেল আমার 2 চোখের স্বপ্ন। এখন কি নিয়ে বাঁচবো আমি? ঠাম্মা, এই কথাটা শোনার পর আমার বেঁচে থাকার ইচ্ছেটাই যে মিথ্যে হয়ে গেল ঠাম্মা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ধাক্কায় তলিয়ে গেল আমার সাধের কুড়ে ঘর। বলো না ঠাম্মা, ভাগ্য আমার সঙ্গে কি করলো? শুধু তুমি আমাকে কি শোনালে বাবা? এখন যে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তাই খোলা রইল না। একজনে দাঁত করে সব ফেলে দেবো আজকাল কোথাকার। দেখেছো আমি যদি মারা যাই এমন ভাবে কাঁদবে না এখন যেমন কাঁদছে। শোন, এতক্ষণ যা বলেছি সব মিথ্যে। মিথ্যে। ফুলকি বিয়ে করে। এতক্ষণ তাহলে তুই নাটক করছিলি? হ্যাঁ মা, নাটক করছিলাম। তবে তুমি বিশ্বাস করো মা, এই নাটকের নাট্যকার আমি নই, ওই ফুলকি। ফুলকি? হ্যাঁ মা, ট্রেন থেকে নেমে ফুলকি তো আমাকে বললো, কাকা বাবু শুধু আমাকে আগের মতো ভালোবাসে কিনা তার একটা পরীক্ষা নিতে হবে, তাই তুমি গিয়ে বানিয়ে কথাগুলো বলো।
আর আমি এখানে এসে গম্ভীর হয়ে ফুলকি এখন কোথায়? কেন রে কি করবি? ওকে গলা টিপে খুন করে নিজেও জেল খাটবে। ওরে আমার বীর পুরুষ রে, ফুলকি এসে সামনে দাঁড়ালেই তোর বেরিয়ে যাবি গান। গাঁয়ের মেয়ে ফুলকি আমি বিদেশ ঘুরে শেষে এলাম ফিরে গাঁয়ের বুকে, গ্রামকে ভালোবেসে। গাঁয়ের বুকে ফুল এবার ফুলের মতো হেসে। গাঁয়ের মেয়ে ফুলকি আমি বিদেশ ঘুরে শেষে এলাম ফিরে গ্রামকে ভালোবেসে, গ্রামকে ভালোবেসে। ঠাম্মা! আয় ভাই আয়, কত বড় হয়ে গেছিস, এবার তোকে আমার নাত বইয়ের মতোই লাগছে। ও খোকা, এবার একটা ভালো দিন দেখে সিঁদুর গলায় ওকে ঝুলিয়ে দেবার ব্যবস্থা কর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাম্মা? তোমাদের শুধুকে বিয়ে করতে আমার ভারী বয়ে গেছে। আমি কোথায় ভাবলাম কাকাবাবুর কথাগুলো বিশ্বাসই করবে না। ও মা, তা তো হলোই না, উল্টে রাম ছাগলের মতন ভ্যাঁ ভ্যাঁ করে কিছুক্ষণ কাঁদলো। তোমার বিয়ে হয়ে গেছে এই খবরটা পাওয়ার পর আমার চোখে জল আসাটাই স্বাভাবিক। তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব? ফুলকি, গত 4 বছর বিদেশে পড়াশোনা করার জন্য আমি গ্রামে ছিলাম না। তো গত 4 বছরে এমন একটা রাতও কি কেটেছে যে রাতে আমি তোমাকে ফোন করে গুড নাইট বলিনি? ফুলকি, আমি গত কিন্তু- 4 বছর, গত 4 বছরে এমন একটা সকালও কি কেটেছে যে সকালে আমি তোমাকে ফোন করে হ্যালো গুড মর্নিং বলিনি? দেখেছো তো ঠাম্মা, তোমাদের ফুলকিটা বিদেশ থেকে ঘুরে এসে শুধু আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। এই বকুড়ি, আমার নাতির সঙ্গে ঝগড়া করছিস কেন রে? বেশ করব, ঝগড়া করব। সে তুই ঝগড়া করবা, আরে আমিও তো তোর সাথে আছি। তাছাড়া আমার তো এরকম একটা ঝগড়ুটে বৌমাই পছন্দ। কাকাবাবু, বহুদিনের একটা স্বপ্ন আজ আমার সার্থক হতে চলেছে রে মা। বহুদিন পর এই ভরসাজ বাড়িতে আবার খুশির ঝাড়বাতি গুলো জ্বলে উঠবে, সোনাইয়ের শব্দে মুখরিত হবে সারা গ্রাম। লাল বেনারসি পরে কপালে চন্দনের ফোঁটা নিয়ে তুই আসবে ঘরে, কিন্তু মনে রাখিস মা, সিঁদুর কাছে তুই বউ, তোর ঠাম্মার কাছে তুই নাচবো, কিন্তু আমার কাছে তুই আমার মেয়ে রে মা, শুধু মেয়ে, শুধুই মেয়ে। কাকাবাবু তো মেয়ে বলে চলে গেল, এদিকে মেয়ের পেটে যে ছুঁচোয় টনবই ঠক দিচ্ছে, তার কি হবে? মা, তোর খিদে পেয়েছে? হবে না, সেই কলকাতা থেকে ট্রেনে করে এতটা পথ এসেছি, স্টেশনে নেমেই দাদার হাতে লাগেজটা ধরিয়ে দিয়ে বললাম দাদা তুই বাড়ি যা, আমি ঠাম্মার বাড়ি থেকে খেয়ে ফিরবো। তাড়াতাড়ি খেতে দাও না, খিদে পেয়েছে। ঠাম্মা, ঠাম্মা তোমার মনে পড়ে ঠাম্মা, সেই ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে আমি আর দাদা তোমাদের এই বাড়িতে চলে আসতাম, আলু পোস্ত খেতে ভালোবাসতাম বলে তুমি রোজ 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 আমাদের জন্য আলু পোস্ত করে খাওয়াতে। হ্যাঁ, মনে থাকবে না? মনে থাকবে না? আর তোমার জন্যই তৈরি করা আলু পোস্ত খেতে খেতে সজলদার আমার পেটে চড়া পড়ে যেত। বেশ হতো, বেশ হতো ঠাম্মা, আমি আজও আলু পোস্তই খাবো, বিউলির ডাল আলু পোস্ত দিয়ে ভাত আর সঙ্গে মোরলা মাছের ডাক। তুই সেই আগের ফুলকি আছিস, একটু পাল্টাসনি। একটুও পাল্টাবো না, আমি তোমাদের ফুলকি ফুলকি থাকবো, তোমার নাতির সঙ্গে ঝগড়া করব আর অন্যায় দেখলেই প্রতিবাদ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওসব প্রতিবাদ ওটাই বোঝাচ্ছি। প্রতিবাদ করতে হবে না, কারণ এই গ্রামের অবস্থা খুব একটা ভালো নয়। এই 4 বছরে অনেক কিছুই বদলে গেছে। ওসব কথা এখন থাক শুধু, আমি বলছিলাম কি তোর একটু গল্প টল্প কর, আমি তোদের খাবারের ব্যবস্থা করে দিয়ে যাই। ঠাম্মা, আমি তোমার সঙ্গে যাই। ইয়ে মানে কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। আমার সঙ্গে গিয়ে আর কাজ নেই ভাই। কেন ঠাম্মা, যাও, যাও, দেখছিস যাও। না হ্যাংলাটা কেমন? এ বাবা, কি করে তোকে ডাকছে? এই সত্যি তো, এই কেন ডাকছে? কেন? কেন আবার? এতক্ষণ চাঁদকে জড়াচ্ছিল, এবার তোকে জড়াবে। তবে দেখিস ভাই, বেশি জড়াজড়ি করিস না, বাইরের দরজাটা আবার খোলা আছে। দেখো দেখি, ঠাম্মাটা যেন কি কোনো কথাই মুখে আটকায় না, যা পারে তাই বলে যায়, যা পারে। আর তুমি বাকি ঠাম্মার পেছন পেছন রান্নাঘরে চলে যাচ্ছিলে? রান্না করতে? রান্না করতে? আমার কথা একটু মনে পড়ে না। আসলে তোমাকে মুরগি করতে আমার খুব ভালো লাগে। আমি মুরগি? হ্যাঁ, আচ্ছা, ডানপিটামের পাল্লায় পড়েছি, হবু স্বামীকে মুরগি বানাচ্ছে। তুমি জানো বাবার মুখ থেকে সব শোনার পর আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ ছিল না। আচ্ছা বাবা, সরি সরি সরি। ওইভাবে কেউ সরি বলে না। তাহলে কিভাবে সরি বলে? আরে বাবা, বিদেশ থেকে ঘুরে এলে জানো না বিদেশিরা কিভাবে সরি বলে? এই নো দুষ্টুমি। তা বললে হয় নাকি? এতদিন পর যখন দেখা হয়েছে তখন একটু দুষ্টুমি তো আমি এই করবো। না না, দরজা খোলা আছে, ঠাম্মা চলে আসবে। তোমাদের খাওয়া হয়ে গেলে বলো,
আমি হজমের ওষুধ দিয়ে দেবো। ও তুই আসার সময় পেলি না গাধা? গাধাদের হাতে কি ঘড়ি থাকে যে ওরা ঘড়ি দেখে যাওয়া আসা করবে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে প্রশান্ত, গত 2 বছর হলো আমাদের বাড়িতে আছে। আর প্রশান্ত এ হলো ফুলকি। হ্যাঁ। আমি তুলকি চাল দেখেই চিনে ফেলেছি। তা বুঝলেন ফুলকি দিদিমণি, আপনি যেমন বিলেত ফেরত ফুলকি দিদিমণি, আমিও তেমনি বিলেত ফেরত চাকর। বিলেত ফেরত চাকর? হ্যাঁ গো, বছর 5 আগে আমি কলকাতার একটা কারখানায় কাজ করতাম। তার মালিক একদিন এসে বললো কিছু মাল ব্যাংককে নিয়ে যেতে হবে। ব্যাস, আমিও মনের আনন্দে যেখানে মাল নিয়ে যেতে হবে সেই ব্যাংককের ঠিকানা নিয়ে এরোপ্লেনে চেপে বসলাম। ব্যাস, সেখানে পৌঁছেই তোমার মাথা গেল খারাপ হয়ে। কেন কেন? দেখি সবাই ইংরেজিতে কথা বলছে, আমি তো ইংরেজি জানি না, তাহলে বাংলায় ঠিকানাটাকে বলে দেবে। সত্যি তো, তখন তুমি কি করলে? গ্রেট ওই যে বাঙালি বুদ্ধি খাটালাম। ওখানে আমি 4-5 দিন থাকবো বলে অনেকগুলো জামা কাপড় নিয়ে গেছিলাম। এয়ারপোর্টে আমার গায়ের চাদরটা বিছিয়ে তার উপর সব জামা কাপড় রেখে চিৎকার করে বলতে শুরু করলাম, সেলের মাল 16 টাকা, কে নেবে চলে এসো, সেলের মাল 16 টাকা। দেখি একটা লোক দৌড়ে এসে আমার হাতটা ধরে বললো, এটা কি হরি সারা হাত পেয়েছো? বাস, আমিও লোকটার হাতটা চেপে ধরলাম, বললাম এই তো বাঙালি পেয়েছি, ঠিকানাটা বলে দিন না। এবার বুঝতে পারছো তো কিরকম পাগল নিয়ে আমাকে থাকতে হয়? না না, এখনো পুরোটা বোঝেনি। তবে আস্তে আস্তে বুঝে যাবে। বেশ। এখন যাই, হ্যাঁ। ওদিকে আবার দেরি হলে রানী রাসমণি ওরাও ছাড়া বেটা বলে তাড়াতাড়ি যা। চলি গো। ও হ্যাঁ, সিদ্ধার্থ দা, গায়ে সবাই বলা বলি করছে। কি বলছো কি? এই ফুলকি দিদিমণি নাকি বিলেত থেকে ফিরে এসে হ্যাঁ। তোমাকে পাত্তাই দেবে না। আমাকে গায়ের লোকেরা বলছে, শোন, ওই গায়ের লোকজনদের বলে দিয়ে গাই বাছুরে যদি মিল থাকে না, বনে গিয়েও দুধ দেয়। সে কি ফুলকি দিদিমণি, তুমি দুধও দেবে নাকি? কি দেখছো? তোমার হাসি মুখটা এই প্রথম দেখলে বুঝি? তবে আজ যেন আরো বেশি ভালো লাগছে। মনে হচ্ছে সারাটা দিন শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করলাম। আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? চলে গেলেও বা যেতে দেবে কেন? তোমার এই দুটো হাত দিয়ে আমি আগলে রাখতে পারবে না? বলো পারবে না? পারবো। আমি সারাটা জীবন তোমাকে আমার বুকের সাথে এইভাবে আগলে রাখবো। ওগো জীবন সাথী, তুমি শুধু তুমি শুধু আমার, ছাড়বো না কোনোদিন এ হাত তোমার। ফুলকি ফুলকি ফুলকি, সেদিন গাড়ি করে কারখানা যাওয়ার পথে ওকে দেখেই তো আমার অবস্থাটা খারাপ হয়ে গেল। চেহারা তো নয় যেন ঝাঁ চকচকে একটা শপিং মল, লোভ লালসা কামনা বাসনার দোকানগুলো সব থরে থরে সাজানো, খালি খালি শাটার তোলো, দোকান খোলো আর হাত বাড়িয়ে টাকা ছড়িয়ে যা ভালো লাগে তাই কিনে নাও। যেভাবেই হোক, যেমন করেই হোক, ফুলকিকে আমার চাই। আপনার একটু ভুল হচ্ছে স্যার। কে? ফুলকি আর 5 জনের মতন সাধারণ নয়, যাকে আপনি আপনার সাজানো মঞ্চে তুলতে পারবেন। বিলাস বর্মন যা চায় তাই পায় অপরাজিতা। শুধু মনে রেখো, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুর্বলতা থাকে, আর তুমি যদি সেই দুর্বলতাকে খুঁজে বার করে তাতে একটা হাত দিতে পারো, দেখবে সেই মানুষগুলো তুমড়ে মুচড়ে তোমার পায়ের কাছে এসে বসে আছে, আর তখন তুমি তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। কি বুঝলে? আমি কি বুঝলাম সেটা বড় কথা নয় স্যার। কথা হলো আপনি একটা মরণ খেলা মেতে উঠেছেন। ওই ফুলকি আর দাদা এখন আপনি জানেন না যে আজ থেকে 20 বছর আগে। অপরাজিতা, তুমি আমার সেক্রেটারি, তাই আমার জীবনের অনেক গোপন কথা আমি তোমাকে বলেছি, কিন্তু তার মানে এই নয় যে সেই গোপন কথা গোপন না রেখে তুমি সবার সামনে বলে বেড়াও। গোপন কথাগুলো তো এতদিন গোপনেই রেখেছিলাম স্যার, কিন্তু আপনি যে খেলায় মেতে উঠেছেন সেই খেলা খেলতে গিয়ে যদি বাই চান্স অতীত আপনার সামনে এসে দাঁড়ায় আর ওই ফুলকি জেনে যাওয়ার বাবা মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী, তাহলে কি আপনাকে ছেড়ে দেবে? তার আগে আমি তোমাকে মেরে ফেলবো অপরাজিতা। মালিক হয়ে যে কথা আমি ভুলে গেছি, সে কথা তুমি মনে রেখেছো। আমি প্রত্যেকটা মানুষকে একবার সুযোগ দিই, দুবার নয়। আজ ছেড়ে দিলাম, কাল এই ভুল করলে আমাকে মেরে ফেলবেন, তাই তো? শুধু তাই নয়, তোমার মা বাবা ভাই বোন এমনকি তোমার বাড়িতে কাজ করতে ঝিঝা করকে পর্যন্ত মেরে ফেলবো।
এই প্যাকেজে খুন করতে আমার খুব ভালো লাগে। স্যার? এই মরেছে, আবার টেনশন হচ্ছে। আমি এসে গেছি বিলাসবাবু। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু যাকে সঙ্গে করে আনতে বলেছিলাম তাকে এনেছিস? আজ পর্যন্ত আপনার দেওয়া কোনো কাজ আমি ফেল করিনি। সজলকে সঙ্গে করে নিয়ে এসেছি, বাইরে আপনার জন্য অপেক্ষা করছি। সজল মানে ফুলকির দাদা? হ্যাঁ ফুলকি তুমি চমকে উঠলে কেন? তুই জানি হ্যাঁ ওকে বস। স্যার আমি কিন্তু আপনার প্ল্যানিং কিছুই বুঝতে পারছি না। আমার প্ল্যানিং যদি তুমি বুঝে যাবে, তাহলে মালিক আর কর্মচারীর মধ্যে তফাৎটা কোথায় থাকে? স্যার? আমার ব্রেনটা অনেকটা ডিভিসির মতো। কখন কোথায় কোন গেট খুলে কতখানি জল ছাড়তে হবে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। সজলকে এনেছি বিলাসবাবু। আরে সজল, আয় আয়, কেমন আছিস? ভালো। এবার বলো তো, হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? আরে তোরা তো তোদের এই বিলাসদাকে ভুলেই গেছিস রে। তাহলে সজল, শুনলাম বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফুলকি নাকি গায়ে ফিরেছে। হ্যাঁ, সে তো এখন মেম সাহেব হয়ে গেছে, তাকে দেখলে তুমি চিনতেই পারবে না। খুব বড় হয়ে গেছে নিশ্চয়। হ্যাঁ, অবশ্য হবেই তো। সময় আর স্রোত কি কখনো থেমে থাকে রে? আমার এখনো মনে আছে সজল, জানিস তোরা তখন অবশ্য খুবই ছোট। আমি তখন তোদের বাবার কারখানায় কাজ করি। হ্যাঁ, অল্প কদিনে বাবার খুব কাছে চলে এসেছিলে তুমি। বাবা তোমাকে বিশ্বাসও করতো। কারখানার কাজ করতে করতে তুমি আমাদের বাড়ির কাজও করতে শুরু করলে। হ্যাঁ, রোজ সকালে তোদের দুই ভাই বোনকে আমি ওই সদর স্কুলে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। বুঝলে অপরাজিতা, স্কুলে যাওয়ার পথে আমি ফুলকির খুব পেছনে লাগতাম। কখনো চিমটি কেটে দিতাম, কখনো আবার চুল ধরে টানতাম। তো রেগে গিয়ে ফুলকি আমাকে শয়তান বলে। বিলাসদা, ও হ্যাঁ, তোকে যে জন্য ডেকে পাঠিয়েছি। তাহলে সজল, শুনলাম তুই নাকি একটা কুরিয়ার কোম্পানিতে চিঠি বিলি করার কাজ করছিস। ক টাকা মাইনে পাচ্ছিস? ৩,৫০০ টাকা। কেন বলো তো? বলবো আরে বাবা, বলবো বলেই তো ডেকেছি। মানছি সজল, আমি এই ভগবানপুরের ছেলে নই, সেই ত্রিপুরা কারখানায় কাজ করতে এসেছিলাম। কিন্তু এতগুলো বছর এই ভগবানপুর গ্রামে থাকতে থাকতে আমি তো এই গ্রামেরই একজন ছেলে হয়ে গেছি নাকি রে? তা এখন আমি তোদের কথা ভাববো না তো কে ভাববে বল? হ্যাঁ? এ শালা বোনকে বেডরুমে নিয়ে যাবার জন্য ভাইকে হেভি তেল লাগাচ্ছে। কিছু বললি না বস, আপনি চালিয়ে যান। বেশ। তাহলে সজল, যা বলছিলাম, বলছি স্কলারশিপের টাকায় না হয় পড়াশোনা শেষ হলো, কিন্তু স্কলারশিপের টাকায় তো আর বিয়ে হবে না। আজ বাদে কাল তুই ফুলকির বিয়ে দিবি, নিজেও বিয়ে করে সংসার করবি, তো এই কটা টাকায় চলবে কি করে রে? এছাড়া আমার কোনো উপায় ছিল না বিলাসদা। আমার মতো সাধারণ গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে। আমি তোকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে মাইনে দেবো। চাকরি করবি আমার কাছে? এসব তুমি কি বলছো বিলাসদা? স্বপ্ন দেখাচ্ছি না সজল, স্বপ্ন দেখাচ্ছি না, বাস্তবের পথে হাঁটতে শেখাচ্ছি। অপরাজিতা, Yes, sir. তুমি এখনই সজলকে নিয়ে অফিসে চলে যাও। ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে ওর হাতে দিয়ে দেবে। কাল থেকে আমার কারখানার নতুন সুপারভাইজার সজল। আর হ্যাঁ, মনে করে ক্যাশিয়ারকে বলে 10,000 টাকা অ্যাডভান্স করিয়ে দেবে। কেমন কি সজল, খুশি তো? আমি তো ভাবতেও পারছি না বিলাসদা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। দূর পাগল ছেলে, এ তো আমার কর্তব্য। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না, তাই কখনো হয় নাকি রে? যাকে তুই আর এইসব নিয়ে ভাবিস না, মন দিয়ে চাকরিটা কর। আমি যাই, ফুলকিকে এই সংবাদটা দিয়ে আসি। আমাদের এই দুর্দিনে তোমার উপকার কোনো দিনও ভুলবো না বিলাসদা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? যা। আর হ্যাঁ, যাওয়ার পথে ফুলকিকে বলবি একবার এসে দেখা করে যেতে। কতদিন দেখিনি বলতো। নিশ্চয়ই বলবো বিলাসদা, নিশ্চয়ই বলবো। অপরাজিতা, তুমি আর দেরি না করে সজলকে নিয়ে এক্ষুনি অফিসে চলে যাও। ইয়েস স্যার, চলুন সজল বাবু। হ্যাঁ চলুন। আসি বিলাসদা। ও সরি, আসি স্যার। কাল সকাল 10টার মধ্যে আমি আপনার কারখানায় পৌঁছে দেবো। আসি। এসো। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। আপনাকে একটা গালাগাল দেওয়ার জন্য দাঁড়িয়ে রইলাম স্যার। ফুলকির সর্বনাশ করার জন্য ওর দাদাকে নিজের চালে আটকে নিলেন। সত্যি আপনি একটা আস্ত শুয়োরের বাচ্চা। গালাগাল দিলি? তা দিলি যখন, এত হালকা গালাগাল দিলি কেন রে? আমার আবার এই ভারী গালাগাল না শুনলে যে ভালোই লাগে না। আপনার কীর্তিকলাপ থেকে আমার বেশ ভালো লাগছিল বিলাসবাবু। আপনি নিজেও মরবেন, সাথে আমাদেরকেও মরবেন। একদম ঠিক বলেছো শোভন। কথায় আছে বেড়ালকে তাড়াতে গেলে প্রথম রাতেই তাড়াতে হয়। তা আপনি বেড়ালকে না তাড়িয়ে তাকে দুধ খাওয়াচ্ছেন। পা কেমন আছে নারায়ণ বাবু? ভালো আছে স্যার, খুব ভালো। কিন্তু এদিকে খবর ভালো নয়। খারাপ খবরটা কি? এই ভগবানপুর গ্রামে কোনো কলেজে নেই। এখানকার ছাত্রছাত্রীদের শহরে গিয়ে ভর্তি হতে হয়। আর তাই ফুলকি বিদেশের টাকায় এই গ্রামে একটা কলেজ করতে যাচ্ছে। কলেজটা হচ্ছে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ বিলাস বাবু, আরে হাটখোলার কাছে আপনার যে 22 বিঘা জমিটা রয়েছে, ফুলকির নজর পড়েছে ওই জমিটার। সে কি? কিন্তু সেখানে তো আমি বাগান বাড়ি করবো ভেবেছিলাম। তা ঠিকই তো আছে, বাগান বাড়ি বদল হবে স্কুল বাড়ি, স্ফূর্তির বদল হবে শিক্ষা। যেখানে বসে এককালে আমরা মাল খাবো বলে প্ল্যান করেছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা টিফিন খাবে। ওই জমির সন্ধান ফুলকিকে কে দিল? আমি। তুমি? হ্যাঁ আমি। ওই জমিটা গ্রামের মানুষ
মানুষের উপকারের জন্য দান করে আমি তোমার পাপের বোঝাটা একটু হালকা করার চেষ্টা করেছি। বিশ্বাস করো তিস্তা, বিশ্বাস করো, তোমাকে না মা বলে ডেকে একবার প্রণাম করতে ইচ্ছে করছে। এই না হলে বাংলার মমতাময়ী নারী। চিন্তা করবেন না নারায়ণ বাবু, একদম চিন্তা করবেন না। সিঙ্গুরে জমি কেলেঙ্কারির পরে বারে ভগবানপুরেও জমি কেলেঙ্কারি শুরু হবে, তফাৎ শুধু একটাই, ওখানে মমতা কারখানা করতে দেয়নি, আর এখানে এই ক্ষমতা কলেজ করতে দেবে না। কিন্তু বৌদি যদি অত বৌদি বৌদি করছিস কেন রে সপু? ভালো লেগেছে বুঝি? বিলাসবাবু। আরে ভালো যদি লেগে থাকে তো বল না, এক রাতের জন্য ওকে আমি তোর ঝুপড়িতে পাঠিয়ে দিচ্ছি। চুপ করো, চুপ করো তুমি। বাইরের লোকেদের সামনে নিজের স্ত্রীর সম্বন্ধে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে না? না না না, লজ্জা করছে না। দাঁড়া, ঘরের কথা বাইরের লোকের সামনে হবে তাতে ক্ষতি কি? ক্ষতি মানবিকতার, ক্ষতি অস্তিত্বের, ক্ষতি মনুষ্যত্বের। আর এটাই আমার আনন্দ তিস্তা, আর আমার সহধর্মিনী হিসেবে তোমার উচিত আমার এই আনন্দকে সাপোর্ট করা। এত কাল তো তাই করেছি, কিন্তু কিন্তু- কিন্তু আজ আমার বিবেক চেতনা শুনেতেই আমাকে খোঁচা দিয়ে বলছে যে তোমার মতো একটা শয়তানের সাথে ঘর করাচ্ছে, বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। তো যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি মরে যাও তিস্তা, তা না হলে এমন একটা দিন আসবে যেদিন আমি নিজের হাতে তোমাকে গলা টিপে মেরে ফেলবো। দেখবেন স্যার, খুন করবেন যেন কোনো প্রমাণ না থাকে। আইন কিন্তু প্রমাণ চায়, প্রমাণ না পেলে আপনিও মুক্ত আর আমার কাজ হালকা। বাহ, জবাব নেই আপনার। বৌদি, থামুন! আপনার ওই অপবিত্র মুখ দিয়ে বৌদি শব্দটা শোনাও পাপ। নীতি, আদর্শ, কর্তব্য বিক্রি করতে করতে আপনারা নরকের চেয়েও নিচে নেমে গেছেন। চরিত্রহীনতার কালো কাপড়ে মুখ ঢেকে নিয়েছেন আপনারা। চরিত্র নিয়ে কথা বলবেন না বৌদি, চরিত্র নিয়ে কথা বলবেন না। সাবান জল দিয়ে আমার চরিত্র ধুয়ে পুছে পরিষ্কার করা আছে। চুপ করুন! আপনার নোংরা চরিত্র সম্বন্ধে জানতে আমার আর বাকি নেই। যেসব মেয়েরা পেটের খিদে নিবারণের জন্য শরীর বিক্রি করে, দিনের বেলা আপনারা তাদের গালাগালি দিয়ে বলেন বেশ্যা, আবার রাতের অন্ধকারে তাদেরই ঘরে গিয়ে তাদের সঙ্গে ফুর্তি করে ভোরবেলা আসার সময় বাজার করার টাকাটা হাত পেতে ভিক্ষে নিয়ে আসেন। ভিক্ষে লজ্জা করে না আপনাদের? আপনি সৎ পুলিশ না হলেও পুলিশের পোশাক পরা সরকারি ভিখিরি। মুখ্যমন্ত্রী মহিলা হয়েছে বলে সব মেয়েরাই এখন সাপের পাঁচ পা দেখাচ্ছে। চলি, আমিও চলি বিলাসবাবু। আমার খবর দেওয়া কাজ, তার জন্য বেতন পাই, তাই জমির খবরটা আমি আপনাদের দিয়ে গেলাম। এবার স্বামী স্ত্রী মিলে ঠিক করুন আপনারা কি করবেন। চলি। বাস, সবাই চলে গেছে, এখন আমি তোমার সঙ্গে প্রেম করবো তিস্তা। বিলাস! বিশ্বাস করো তিস্তা, আমি মুখে যাই বলি না কেন, আর পাঁচজন স্বামীর মতন আমি তোমাকে নিয়ে হাসতে চাই। সবাই হাসছে বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই হাসছে। পরমাণু চুক্তি হলো না, একদল নেতা হাসছে। একদিনে 16 জন বাচ্চা মারা গেল, ডাক্তার হাসছে। গ্রেপ্তার হওয়ার ভয় মন্ত্রী লুকিয়ে বিধানসভা হাসছে। চুক্তি হয়েছে বলে পাহাড় হাসছে, প্যাকেজ হয়েছে বলে জঙ্গলমহল হাসছে। তাকিয়ে দেখো তিস্তা, চারিদিকে সবাই সবাই হাসছে। শুধু আমার মতো অসহায় দরিদ্রীরা কাঁদছে, যারা সিঁদুর রক্ষা করার জন্য বারবার তোমাদের মতো শয়তানগুলোর পাতা ফাঁদে পা দিয়ে লজ্জাকে হারাচ্ছে। আমি জানি তুমি আমাকে শয়তান ভাবো, কিন্তু আমিও তো ভালো হতে চাই তিস্তা। আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে আমিও যে মানুষ হতে চাই। তোমার মানুষ হওয়ার সূর্যে গিয়ে পিকনিক করা দুটোই সমান বিলাস। মা মনসা যদি চাঁদ সদাগরের পায়ে ধরে ক্ষমা চাইবে বলে, তাহলে মা মনসাকেও বিশ্বাস করা যায়। কিন্তু হাজার বোঝালেও স্বামী হারানোর জ্বালা বুকে নিয়ে ঘোরা বেহুলা কোনোদিন তিস্তা, কালকে উঠে সাপকে বিশ্বাস করতে পারবে না। তিস্তা, আমি একটা সুস্থ মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম বিলাস, লকার ভর্তি গয়নাকে নয়। কিন্তু স্বামী হিসেবে তো আমি তোমার কোনো অভাব রাখিনি। একটা চারতলা বাড়ির এসি ঘরে বউকে রাখলেই স্বামীর কর্তব্য করা হয় না। বিদেশি গাড়িতে চাপিয়ে বউকে ঘোরালেই স্বামীর কর্তব্য করা হয় না। তিস্তা, আমি চেয়েছিলাম স্বপ্নের কুড়ে ঘর, তুমি দিয়েছ চক্রান্তের ইমারত। না, না, তিস্তা, আমি চেয়েছিলাম শান্তির মাটি, তুমি দিয়েছ বেঈমানির পালিয়ারি। বিশ্বাস করো তিস্তা, বিশ্বাস করো, আমি জানি তুমি চেয়েছিলে প্রেমের পরশ, আর আমি দিলাম তোমায়
সমাজে বাগড়া দিতে এলে আমি তোর এমন অবস্থা করে ছাড়বো যে জীবন তখন ছাড়, আগামী কোন জীবনে আর মেয়ে হয়ে জন্মাতে চাইবি না। চলি। জানোয়ার! এ আমার বড় বউ, বড় আদরে বড় বউ, এ আমার বড় বউ, বড় আদরে। তুমি আমাকে কোন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করালে? শাখা সিঁদুরের জন্য আমি না পারছি ওকে আঘাত হানতে, আর না পারছি ওর সব অন্যায় মুখ বুঝে মেনে নিতে। আমার জীবন যন্ত্রণা ত্রিভুজের তিন দিকের একদিকে আমি, একদিকে আমার আদর্শ, আর একদিকে আমার কর্তব্য। তুমি বলে দাও, তুমি বলে দাও আমি এখন কি করব? কোন পথে যাব? কোন পথে যাওয়া উচিত আমার? কোন পথে যাব আমি? পথ বলে দাও, পথহারা হয়ে কাঁদে, আলো দেখাও, আলো দেখাও, আলো তাই তো তাপসী মালিকের বাবা, রেজাউলের মা, পুরুলিয়া জনতা এটাই কাণ্ডে খুন হয়ে যাওয়া ছেলে মেয়েদের বাপ মাগুলো নিয়তির কাছে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে। হাতে ওদের রক্ত দিয়ে লেখা ফেস্টুন, মুখে ওদের ফিরিয়ে দেবার স্লোগান। ওরা বলছে ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও না প্রাণ, ফিরিয়ে দাও এ জমির ফসল, ফেরাও সবুজ ধান, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও না প্রাণ, ফিরিয়ে দাও এ জমির ফসল, ফেরাও সবুজ ধান, ফিরিয়ে দাও এ গ্রামের শান্তি, ফেরাও জীবন গান। কে কে তুমি? তুষারদা, তুষারদা, তুমি আমাকে চিনতে পারছো তুষারদা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো চিনতে পেরেছি। তুমি তো ইংরেজদের বুকে আঘাত আনা মাতঙ্গিনী হাজরা, তুমি তো অনাথ শিশুদেরকে আশ্রয় দেওয়া ভগ্নী নিবেদিতা, তুমি তাই পুরুষ শাসিত সমাজের বুকে স্বাধীনতার ঝান্ডা ওড়ানো সুবর্ণলতা। না তুষারদা, না না না, আমি 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 ফুলকি, ফুলকি। ফুলকি? হ্যাঁ, তোমার মনে পড়ছে না তুষারদা? সেই ছোটবেলায় তুমি আমাকে চকলেট কিনে দিতে, আমাকে কোলে করে নিয়ে ওই নদীর চট্টায় ঘুরতে যেতে। তোমার মনে পড়ছে না তুষারদা? তোমার কিচ্ছু মনে পড়ছে না? না রে, এখন আমার কিচ্ছু মনে পড়ে না। মনে করার চেষ্টা করলে আমার মাথায় অসম্ভব যন্ত্রণা হয়। তোমার এই অবস্থা কে করলো তুষারদা? বিলাস বর্মন। বিলাসদা? হ্যাঁ ফুলকি, ওই বিলাস বর্মনের 2 নম্বরই কাজের জন্যই তুষারদা প্রতিবাদ করেছিল বলে বিলাসদার লোকেরা তুষারদার বউকে মেরে ওকে পাগল করে দিয়েছে। সে কি? কিন্তু এ তো অন্যায়। এত বড় একটা ঘটনা ঘটার পরে ওই বিলাসদার কোনো রকম শাস্তি হলো না। কে দেবে শাস্তি? কে দেবে? থানার বড়বাবুকে টাকা খাইয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে এই বিলাস বর্মন। গ্রামের মানুষেরা ভয়কে ওর বিরুদ্ধে মুখ খোলে না, তাই হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো তদন্ত। সে দিব্যি আছে, আর রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তুষারদা। কে কে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? কাজী নজরুল ইসলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, বিদ্রোহী কবির বিদ্রোহ করা বেরিয়ে গেছে। কতবার বললাম চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, কিন্তু বিদ্রোহ করো না। শুনলো না আমার কথা? আরে থাকা থাকা, পাগলা কথা থাকা, আমি চলি, আমি চলি। তুষারদা, দেখেছো কাণ্ড? আমি খালি নিজের কথাই বলে গেলাম, তোমাদের সঙ্গে তো আলাপই হলো না। তোমরা কারা গো? আমরা ও বুঝেছি, বুঝেছি, প্রেম করছো। এই যে ভাই, ভাই তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ, ভীষণ ভালোবাসো। ভালো ভালো, খুব ভালো। প্রেম করা খুব ভালো, এতে শরীর মন দুটোই ভালো থাকে।
তবে একটা কথা খেয়াল রেখো ভাইয়া, শুধু প্রেম করে সময় কাটালে চলবে না। সংসার জংশনে পৌঁছবার জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে পড়তে হবে। জীবনটা একটা লম্বা হাই রোড, আর প্রেম প্রেম হলো সেই হাই রোডের ওপর দিয়ে ছুটে চলা একটা দূরপাল্লার বাস। অর্থ অর্থ সেখানে ড্রাইভার সেটা চালাচ্ছে গাড়ি। স্বপ্ন স্বপ্ন সেখানে কন্ট্রাক্টরের মতো নিয়ন্ত্রণ করছে প্রেমকে। যাওয়া পাওয়া সেটা যাচ্ছে, সে যে বসে আছে অনুভূতি। লক্ষ্যে পৌঁছবার আগে পড়বে অনেকগুলো স্টপেজ, কখনো 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 ব্যথা স্টপেজ, আবার কখনো সেমি বৈষম্যতা স্টপেজ, আবার কখনো মান অভিমানের স্টপেজ। প্রত্যেকটা স্টপেজ তোমাদের পার হতে হবে, হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে ভালোবাসার জংশনের দিকে। আর জংশনে পৌঁছে বাজিয়ে দাও সারাই, সিঁদুর কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে পুড়িয়ে দাও ওর স্মৃতিতে। ওর দুটো হাতে পুড়িয়ে দাও শাখা, রাঙিয়ে দাও ওর কপাল। তবে খেয়াল ভাইয়া, সন্দেহের পেড়েকে তোমাদের বাসটার টায়ার যেন পাংচার না হয়ে যায়, পাংচার না হয়ে যায়। তাহলে কিন্তু ভালোবাসার বাসা পর্যন্ত পৌঁছবে না, কোনোদিনই না, কোনোদিনই না। না না সিদ্ধার্থ, না, তুষারদার এই অবস্থা দেখে আমার মোটেও ভালো লাগলো না। ওই বিলাসদার বিরুদ্ধে গ্রামের লোকরা মুখ না খুললেও তুমি তো প্রতিবাদ করতে পারতে। আমি? হ্যাঁ, তুমি না একজন সাংবাদিক, তাহলে চোখের সামনে অন্যায় দেখে কেন চুপ করেছিলে? চুপ করে থাকা ছাড়া এই ভগবানপুর গ্রামের মানুষগুলো রাজ্যে কোনো উপায় নাই ফুলকি। মৌসুমী অধিকারী কাকাও তো প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু কি হলো? চক্রান্তের সন্দেহে সন্ত্রাসের কাছে মাথা নোয়াতে হলো তো। অধিকারী বডি ভালো লোক ছিল না মৌসুমী, বেআইনি অস্ত্র পাচার করতো। ওর ডেড বডির কাছে প্রচুর অস্ত্র পাওয়া গেছে, আমি নিজে সে সংবাদ ছাপিয়েছি। যা দেখবে তা সবসময় সত্যি নাও হতে পারে সিদ্ধার্থ। ডেড বডির কাছে অস্ত্র পাওয়া গেছে বলে তুমি বলছো অধিকারী কাকা বেআইনি অস্ত্রের ব্যবসা করতো? সিদ্ধার্থ, শ্মশানে গেলে তুমি দেখতে পাবে সার দিয়ে অনেক 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 ডেড বডি শোয়ানো আছে, আর প্রত্যেকটা ডেড বডির পাশেই তুমি পাবে টাটকা ফুল। তাহলে তখন তুমি কি বলবে? যারা মারা গেছে তারা প্রত্যেকে জীবিতকালে ফুলের ব্যবসা করতো। এটা 2012 সাল সিদ্ধার্থ। মুখ বুঝে অন্যায় অত্যাচার সহ্য করার দিন চলে গেছে। মানুষের মন থেকে প্রতিবাদ প্রতিরোধের মতো যেসব শব্দগুলো ধুয়ে মুছে গেছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। তুমি বিলাস বর্মনকে চেনো না, তাই অমন কথা বলছো ফুলকি। ও পারে না এমন কোনো কাজ নেই, ক্ষমতা পয়সা সব ওর আছে। ওর দুর্গে প্রবেশ করা অত সহজ কাজ নয়। তুমি প্রতিবাদ করতে গেলে ও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কাদা মাটি রাস্তাতে ফেলে দিতে পারে। হাসালে সিদ্ধার্থ, হাসালে। ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া যায়, কিন্তু প্রতিবাদকে থামানো যায় না। আর তাই যদি হতো, তাহলে যে মহাকরণ থেকে একদিন চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে পুলিশ বার করে দিয়েছিল, সেই মহাকরণের মুখ্যমন্ত্রীর চেয়ারে আজ মমতা ব্যানার্জি বসতে পারতো না। চিন্তা করো না, ওই বিলাস বর্মন যদি আমার কোনো কাজে বাধা দিতে আসে, তাহলে আমি ছবল মারবই। তুষার তার বউকে অন্যায়ভাবে মেরে ফেলার অপরাধে আমি কালই থানায় গিয়ে ওই বিলাস বর্মনের বিরুদ্ধে ডায়েরি করব। ফুলকি, এই যে ফুলকি, সিদ্ধার্থ, মৌসুমী, তোরাও আছিস দেখছি। তোদের একটা সুসংবাদ দেবো বলে আমি দৌড়ে আসছি। সুসংবাদ? কি সুসংবাদ দাদা? তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য ধরছে না। বলবো। তার আগে এই নয়, তোর জন্য একটা সালোয়ার কামিজ কিনে এনেছি। দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মৌসুমী, তোমার জন্য এই কাঁচের চুড়িগুলো এনেছি। কাঁচের চুড়ি? হ্যাঁ সিদ্ধার্থ, তোর জন্য এই পেনটা এনেছি। এই পেন দিয়ে তুই খবর লিখবি। আরে সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ ফুলকির জন্য সালোয়ার কামিজ, মৌসুমীর জন্য কাঁচের চুড়ি, আর আমার জন্য পেন, এসবের মানে কি? বলছি, আজ আমার খুব আনন্দের দিন। আমার এতদিনের স্বপ্ন আজ সার্থক হতে চলেছে। জানিস ফুলকি, এবার আর মাসের শেষে ধার করতে হবে না। খুব ধুমধাম করে তোর বিয়েটা দিতে পারবো। এবার বুঝেছি, আমাকে তাড়িয়ে দিয়ে
তুমি মৌসুমীকে বাড়িতে আনতে চাইছো তাই তো? আচ্ছা বলে লজ্জা পেতে হবে না, লজ্জাবতী। অন্ত দাদা, তুমি কি লজ্জা পেলে নাকি? লটারি নয় রে বোন, দেবতার পরশ পেয়েছি, আর সেই দেবতা আমাকে চাকরিটা দিয়েছে। কিন্তু চাকরি তো তুমি আগেই করতে। হ্যাঁ করতাম, কিন্তু ওই 3,500 টাকার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আর কাল থেকে আমি যে চাকরিটা করব সেখানে আমি মাইনে পাবো 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ রে বোন, আর আমাদের অভাব থাকবে না। অভাবের কালো মেঘটা সরে গিয়ে দেখা দিচ্ছে সুখের সূর্য। কোথায় কোথায় চাকরি পেয়েছো তুমি? বিলাসদার কারখানাতে। দাদা, হ্যাঁ রে বোন, বিলাসদার নিজে ডেকে আমাকে চাকরিটা দিয়েছে। মাস গেলে মাইনে পাবো 10,000 টাকা। অ্যাডভান্স হিসাবে 1 মাসের টাকাও দিয়েছে। গায়ে 10 জন বিলাসদার নামে বাজে কথা বললো, আমার কাছে বিলাসদার দেবতা। করো দাদা, চুপ করো চুপ করো। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যে মানুষটাকে তুমি দেবতা বলছো, সেই মানুষটা এই গ্রামের আর 5টা মানুষের ক্ষতি করেছে। তাতে আমার কি? আমি তো আমার স্বপ্নকে হাতের মুঠোয় পাচ্ছি। বাহ দাদা, জবাব নেই তোমার। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য গোর্খাল্যান্ডের মতন পশ্চিম বাংলার শরীর থেকে পাহাড়কে আলাদা করতে চাই। হ্যাঁ, চাইছি। আপনি বাসায় বাপের না। না দাদা, না না না, এই চাকরি তুমি ছেড়ে দাও। কখনো না। ওই কত টাকা মাইনে পেতাম বলে দিন রাত টিউশনি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। এই যে খেয়ে না খেয়ে প্রতি মাসে তোর জন্য টাকা পাঠিয়েছি। কান খুলে শুনে রাখ, ওই বিলাসদার দেওয়া চাকরিটা আমি ছাড়বো না, কোনো দিনও না। চলে সমস্যা নেই। দাদা না, মৌসুমী দাদা আমার কথা না শুনলে তোর কথা শুনবে। তুই দাদাকে একটু বোঝা না। তোর দাদাকে তুই ভালো করে চিনিস ফুলকি। সজল একবার যা বলে তাই করে। ওই বিলাস বর্মনকে যখন একবার দেবতার আসলে বসিয়েছে, তখন হাজার বোঝালেও ও কারোর কথা বিশ্বাস করবে না, কারোর কথা না। মৌসুমী এভাবে চলে যাস না। মৌসুমী, আমার পুরো কথাটা শুনে যা। মৌসুমী এভাবে চলে যাস না, আমার পুরো কথাটা শুনে যা। মৌসুমী সিদ্ধার্থ, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তুমি কেন কিছু করছো না? কি করবো আমি? কি করব? অভাব তোমার দাদাকে ক্লান্ত করে দিয়েছে ফুলকি। আর এই বিলাস বর্মন তোমার দাদার সেই ক্লান্ত শরীরটাকে সোনার খাটে শুইয়ে রেখে দিয়েছে। আর আমি তোমার দাদার চোখ হয়ে গেছে বন্ধ, আর বন্ধ হয়ে যাওয়া অন্ধ মানুষের ঘুম আমি তো কোন ছাড়। খোদ ভগবানও ভাঙাতে পারবে না, কোনো দিন না। বিলাস বর্মন, শুরুতেই তুমি দাবা বোর্ডের 2.5 পা চালে কিস্তি মাত করতে চাইছো, কিন্তু আমিও তোমার ওই কাঁচের প্রাসাদে ফাটল ধরাবই। তোমার ওই আসন থেকে আমি তোমাকে টেনে নিচে আনবই। আজ যারা তোমার ভয়ে মুখ বন্ধ করে রেখেছে, কাল তারা তোমার বিরুদ্ধে গর্জে উঠবে। আমি তোমার এমন অবস্থা করব বিলাস বর্মন, যা দেখে তুমি ঘুমিয়েও চিৎকার করে বলবে, মেয়ে তো নয়, যেন আগুনের ফলকি। সেখানে যাবার মুখ আছে তো? কান্না মাথা গরম হবে না ঠাকুমা। তুমি জানো কি করেছে? আমি যখন কলকাতায় কাজ করতাম, তখন 1 বছর বাড়ি যেতে পারিনি। ওই মালিক ছুটি দেয়নি। তারপর 1 বছর পর যখন গায়ের বাড়িতে বইয়ের কাছে গেলাম, তখন দেখলাম বইয়ের কোলে বাচ্চা। আমি রেগে গিয়ে বউকে জিজ্ঞাসা করলাম, আমি 1 বছর ঘরে ছিলাম না, তোর কোলে বাচ্চা এলো কোত্থেকে? বউ তখন হেসে বলল, তুমি ঘরে ছিলে না তো কি হয়েছে, আমি তো ছিলাম। রেগে যাবার কি আছে রে ভাই? তোর বউ তো তোর উপকারই করেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাম্মা? অন্য লোকের বাচ্চাকে আমি আমার নিজের বাচ্চা মনে করে কোলে তুলে আদর করব? না, পরের মেয়েকে বউ মনে করে ঘরে দরজা বন্ধ করতে পারো, আর পরের বাচ্চাকে ছেলে মনে করে কোলে নিতে পারো না। বউ আছে, বাচ্চাও আছে, নাতির আমার কপালে পোড়া। বউ আছে, বাচ্চাও আছে, নাতির আমার কপালে পোড়া। তোর পিরিতি দুধের হাড়ি, করলো সবার
কি? আরে কপাল চাপে রে মরিস মিছে, মিছে ঘুরিস বউয়ের পিছে। কপাল চাপে রে মরিস মিছে, মিছে ঘুরিস বউয়ের পিছে। থাকবে না তোর ঘরের বউয়ার, থাকবে না তোর ঘরের বউয়ার, আগা রেখে কাটলি জরা। তোর বিরিতি তুলে দেখারে করলো সবার অন্ন ছড়া। তোর বিরিতি তুলে দেখারে করলো সবার অন্ন ছড়া। তুমি থামবে? বেশ, থামলাম। কোথায় কোথায় আমার কাটা গায়ে মলম দেবে তা নয়, নুনের ছিটা দিচ্ছ। মাঝে মাঝে মনে হয় ওই গলা টিপে আত্মহত্যা করি। এই বয়সে মরবি কি বাছা? শোন, আমার মনে হচ্ছে ওই মোবাইল ফোনের মতন তোর চার্জ কমে গেছে। ভালো কথা বলছি, দুদিন ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আয়, বইয়ের ছোঁয়া পেলেই দেখবি একেবারে ফুল চার্জ। তখন আর আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে না। তা যা বলেছ ঠাম্মা, প্রায় 6 মাস বাড়ি যাইনি। যাসনি ঠিকই, তা আমরা তো কেউ তোকে বাড়ি যেতে বারণ করছি না। যেতে হলে যা, দুদিন ঘুরে আয়। তবে হ্যাঁ, যেতে হলে এখনই যা, কারণ দিন কয়েক পরে আর ছুটি পাবি না। দিন কয়েক পরে ছুটি পাবে না কেন রে খোকা? কারণ আমি সিদ্ধার্থের বিয়ে ঠিক করেছি। কি বলছেন কর্তা? ছোট বাবুর বিয়ে? হ্যাঁ রে, আর এই খবরটা দেওয়ার জন্য তো ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে সোজা এখানে এসেছি। তা ভালো, মরার আগে নাত বইয়ের মুখটা একটু দেখে যেতে পারবো। তাহলে খোকা, ঠাকুর মশাই বিয়ের জন্য কোন তারিখ দিল? ওই তো সামনের 10 তারিখ বুধবার গোধূলি লগ্নে। সামনে 10 তারিখ? হ্যাঁ। তার মানে আজকে তো 4 তারিখ, আর 6 দিন পর ভোটচাঁদ বাড়ির একমাত্র বংশধরের বিয়ে বলে কথা। আত্মীয় কুটুমদের নেমন্তন্ন করতে হবে, বিয়ে বসাতে হবে। তা এত কাজ তুই একা সারবি কি করে? থাকতে হবে মা, যেমন করে হোক থাকতে হবে, কারণ ওই সামনের 10 তারিখ ছাড়া আর কোনো বিয়ের লগ্ন নেই। কোনো চিন্তা করবেন না কর্তা, কোনো চিন্তা করবেন না। আমি আছি না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি একাই সামলে নেব। তা নয় বুঝলাম, আপাতত যা, মন্দির তলার ক্লাব ঘরে শুধু কাম খেলছে, ওকে গিয়ে বল আমি ডাকছি। ঠিক আছে কর্তা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এবাড়ির হবু বরকে বিয়ের টপর পরানোর জন্য আমি একেবারে ধরে নিয়ে আসছি। দেখেছো মা, সিঁদুর বিয়ে হবে শুনে এবারে চোখ আনন্দে কিরকম চকচক করে উঠেছে। সে তো হবেই রে বাচ্চা, মা, সবার আনন্দ হবে। আজকের দিনে বড্ড বৌমার কথা মনে হচ্ছে রে। থাক মা, ওই অতীতটাকে তো আমি ভুলতে চাই। খোকা! বিদেশে স্বার্থপরের মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, ওকে মনে রেখে কি লাভ? খোকা! আমি তো ওর কাছ থেকে সারা জীবনে কিছু চাইনি, শুধু বলেছিলাম আমার পাশে থেকে। আমার এইটুকু আশাও পূরণ করতে পারলো না। খোকা, এ কি রে খোকা, তোর চোখের জল? বুকে ঝড় উঠলে চোখ দিয়ে যে বৃষ্টি পড়বেই মা। চুপ কর, চুপ কর খোকা, চুপ কর। আরে তুই এইভাবে ভেঙে পড়লে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? যাওয়ার কথা ছিল আমার, চলে গেল ওই এক রাত্রি বিয়েটা। বা তুমি তো জানো, বিদিশা বছরে একবার যখন বাপের বাড়িতে যেত আমায় বলে যেত, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু 4 বছরের সিধুকে আমার কোলে চাপিয়ে দিয়ে সেই যে হাসপাতালে গেল, আজও ফিরে এলো না। চোখের জল মোছ, চোখের জল মোছ খোকা। ওরে নিয়তির উপরে তো কারুর হাত নেই। ছেলেবেলা থেকে সিঁদুর কাছে তুই বাবা, তুই মা। আজকে ওর বিয়েতে সব থেকে বেশি দায়িত্ব তো তোর। এই ভোটচাঁদ বাড়ির ঝাড় বাতিগুলো তোকে নিজে হাতে জ্বালাতে হবে বাবা, নিজে হাতে জ্বালাতে হবে। শুধু কি তাই কাকা বাবু, এই বাড়ির সাথে সাথে যে গোটা গ্রামের দায়িত্ব আপনাকেই নিতে হবে। বিলাস, তুমি আমার বাড়িতে কেন কাকা বাবু, আমি কি এ বাড়িতে আসতে পারি না? এতগুলো বছর তুমি ভগবানপুরে আছো, কই একটা বছরও তো দশমীর পর বিজয়া করতে বাড়িতে আসনি। আজ হঠাৎ এই ব্যাপার ঠাকুমা, তো বেশ তো, এতগুলো বিজয় প্রণাম আমি আজ একবারেই সেরে নিচ্ছি। থাক। না না ঠাকুমা, থাকবে কেন? আর শুধু আমার নয়, এই গোটা গ্রামের গুরুজন বলতে তো একমাত্র আপনিই জীবিত রয়েছে। হঠাৎ এ বাড়িতে আসার কারণটা জানতে পারি? অবশ্যই জানতে পারেন ঠাকুমা, অবশ্যই জানতে পারেন। তবে তার আগে শুনেছি বিজয়ার পরে বাড়িতে কেউ এলে আপনি তাকে নারকলের নাড়ু খাওয়ান। কই আমাকে খাওয়াবেন না? নারকেলের নাড়ু খেতে যে তুমি এ বাড়িতে আসনি তা আমি ভালো করেই জানি বিলাস। এখন যে কাজে এসেছো সেই কাজটা মানে মানে মিটিয়ে এখান থেকে বিদেয় হও। তবে হ্যাঁ, আমি দশমীর দিন থেকে লক্ষ্মী পুজোর ভাসানের দিন পর্যন্ত নাড়ু দিই, তারপরে ঝাড়ু দিই।
এখন তুমি ঠিক করে নাও কোনটা খাবে, নাড়ু না ছাড়ু। ঠাকুমা বেশ মজার মজার কথা বলেন, তাই না কাকা বাবু? তোমার আসার কারণটা কিন্তু এখনো জানতে পারিনি বিলাস। কাকা বাবু, শুনলাম আপনি সিদ্ধার্থের সঙ্গে ফুলকির বিয়ে ঠিক করেছেন। কেন, এতে তোমার আপত্তি আছে নাকি? আপত্তি? আপত্তি কি বলছেন কাকা বাবু? খবরটা শোনার পর থেকে তো মনটা আনন্দে কেমন নেচে উঠেছিল, তাই তো এখানে আসা। আসলে কি জানেন কাকা বাবু, সিদ্ধার্থ আমার নিজের ছোট ভাইয়ের মতন, তাই বলছিলাম এই বিয়েতে সমস্ত খরচ হবে। বিলাস! হ্যাঁ কাকা বাবু, ওই প্যান্ডেল থেকে তত্ত্ব, সানাই থেকে ব্যান্ড পার্টি, ভিএন থেকে ক্যাটারার সব আমি করে দেবো, আপনি শুধু না বলবেন না। না না না, তা কি করে সম্ভব? ছেলেটা তো আমার, তাছাড়া আমার যা আছে তাদের অনুষ্ঠান সুসম্পন্ন করতে আমার কোনো অসুবিধা হবে না বিলাস। সে আমি খুব ভালো করেই জানি কাকা বাবু, আপনার কোনো অসুবিধা হবে না, তবুও বলছিলাম কারণ আমিও তো আপনার ছেলের মতোই, তাই। তাই পকেট ভর্তি টাকা নিয়ে এসেছো মানুষ কেনার জন্য? ফুলকি, আমার দাদাকে কিনে কেনা শুরু করেছো, আর এখন আমাকে থামানোর জন্য এসেছো কাকা বাবুকে কিনতে, তাই না দুর্নীতির দোকানদার বিলাস বর্মন? কত বড় হয়ে গেছো ফুলকি, হ্যাঁ তোমায় দেখে না আমার দু চোখ জুড়িয়ে যাচ্ছে গো। নাটক বন্ধ করো বিলাস। না, আমি নাটক করব। এই গ্রামে ফিরে আসার পর থেকেই আমি তোমার নামে নানান কথা শুনছি। এই গ্রামের সহজ সরল মানুষরা তোমার ভয় মুখ বন্ধ করে থাকলেও আমি কিন্তু থামবো না, বরং তোমাকে থামানোর জন্য মাত্র একবার মহাকরণের মুখ্যমন্ত্রীর চেম্বারে আমি যাব। ফুলকি, এবার ভেবে নাও তুমি কি করবে। সুস্থ জীবনে ফিরে এসে গীতা পড়বে নাকি মানুষের ক্ষতি করে চিতায় চড়বে? এসব তুমি কি বলছো ফুলকি, এসব তুমি কি বলছো? তুমি আমার নামে যা যা শুনেছো সব 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 মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি দুপাতা রামকৃষ্ণ কথামৃত না পড়ে জল পর্যন্ত খাই না, আর আমি কি না করবো মানুষের ক্ষতি? না না ফুলকি, তুমি ভুল শুনেছো। আমি না সত্যি সত্যি গ্রামের জন্য ভালো কিছু করতে চাই। এ তো ভালো কথা। তাহলে স্বেচ্ছায় তুমি তোমার ওই হাট খোলার জমিটা এই গ্রামকে কলেজ করার জন্য দান করে দাও। করলাম। সত্যি? কি বললে তুমি? তুমি সত্যি সত্যি জমিতে কলেজ তৈরি করার জন্য দেবে? হ্যাঁ কাকা বাবু, আর শুধু জমি কেন, আপনাকেও যে গ্রামের দায়িত্ব দেবো। আর 3 মাস পরে পঞ্চায়েত নির্বাচন, আমি চাই আপনি ভোটে দাঁড়ান এবং জিতুন। এসব কি বলছো তুমি? আমি নির্বাচনে দাঁড়াবো? হ্যাঁ দাঁড়াবেন দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন। আমি সব ব্যবস্থা করে দেবো। এসব আমার দ্বারা হবে না। কেন হবে না কাকা বাবু, কেন হবে না? আচ্ছা ফুলকি, ফুলকি তুমি কাকা বাবুকে বোঝাও। আচ্ছা মেনে নিলাম আমি না হয় গ্রামের 5টা মানুষের ক্ষতি করেছি, কিন্তু কাকা বাবু তো করেননি, করবেনও না। কাকা বাবু, কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এই গ্রামের ভালো করার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। এই ভগবানপুরের ভালো তো আমি মন থেকে চাই ফুলকি, কিন্তু এত বড় দায়িত্ব নিয়ে আমি যদি সামলাতে না পারি, না না, আমার মাথাটা কোনো কাজ করছে না। তোমরা আমাকে একটু ভাববার সময় দাও, একটু ভাববার সময় দাও। কি ফুলকি, আর তোমার আমার প্রতি কোনো রাগ নেই তো? এই যে কলেজের জন্য জমি দিলাম, কাকা বাবুকে গ্রামের দায়িত্ব দিলাম, তোমার দাদাকে চাকরি দিলাম, তবে বিশ্বাস করো ফুলকি আমি যা করেছি সব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ সব 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 তোমার জন্য। সেদিন তোমাকে দেখার পর থেকে আমি দিনে তারা দেখছি, রাতে রোদ পোয়াচ্ছি। লক্ষণগুলো পাগলের। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। আমি তোমাকে ভালোবাসি ফুলকি। শাট আপ। তুমি খুব ভালো করে জানো সিদ্ধার্থ ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। এই মরেছে কথাই তো বোঝো না। আরে বাবা, বিয়ে তো তুমি সিদ্ধার্থকেই করবে, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দেব। খুব কষ্ট হবে, বুক ফেটে যাবে, চোখ দিয়ে জল বেরিয়ে নদীতে পরিণত হবে। আমি সব সহ্য করে নেবো ফুলকি। আমি শুধু চাই। বাবা কি চাও? দুষ্টু, খুব দুষ্টু হয়েছো না, বুঝেও না বোঝার ভান না করছো না। আমি বলে দিচ্ছি আমি চাই ওই আইবুড়ো ভাতের মতন, ওই আইবুড়ো ফুল সজ্জাটা তুমি আমার সঙ্গে করো, পরে বলো কেমন লাগলো। বাবা আস্তে আস্তে ফুলকি, কানে লাগে না? ইউ আর গেটিং টু ফার। জমি নেবে অথচ আমি দেবে না বললে তো চলবে না ফুলকি। মনে রেখো, মেয়েদের জন্ম হয় আমাদের মতন পুরুষদের আনন্দ দেওয়ার জন্য। আমাদের মতন মেয়েরা শুধুমাত্র তোমাদের মতন পুরুষ মানুষদের আনন্দ দেওয়ার জন্য জন্মায় না বিলাস বর্মন, তারা জন্মায় তোমাদের মতো
তখন জানোয়ারগুলোর কানের পাশে একটা থাকে চড় মেরে তাদেরকে সোজা পথে নিয়ে আসার জন্য। এবার বলো কেমন লাগলো? গালে মারলে বুকে লাগলো, এবার যে বুকটা ধরপড় করছে ফুলকি। তাহলে এখন থেকে সাবধান হয়ে যাও বিলাস বর্মন, এই ধরপড় করা বুক নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে যখন তখন হার্ট অ্যাটাক করে জীবনের এই মাঠ থেকে একেবারে বোল্ট আউট হয়ে যেতে পারো। ক্রিকেট খেলাটা খুব শক্ত খেলা ফুলকি, এতে রান আউট ওয়াইড নো 4-6 অনেক নিয়ম আছে, তা সব নিয়ম জেনে খেলতে নামছো তো? তুমি চিন্তা করো না বিলাস বর্মন, ওয়ান ডে বলো, টেস্টি বলো বা 20-20 বলো, সেঞ্চুরি না করে এই মাঠ আমি ছাড়বো না। ফুলকি তোমার কফিনের শেষ পেরেকটা আমি পুঁতবো বিলাস বর্মন, আমি।